আমি তো আইন পেশার লোক, আইনজীবী। আমি আইন পেশায় আমার হালাল রুটি রোজগারের পন্থা। এর মাধ্যমে আমি আয় করি, এর থেকে কিছু খরচ করি, বাকিটা সঞ্চয় করি, ব্যয় করি, মানুষের জন্য উপকার করার চেষ্টা করি, আমার বিবি বাচ্চা, আমার সংসার পরিচালনা করার চেষ্টা করি। একটা বৈধ আয়ের সোর্স। এর মধ্যে থেকে সরকারকে ট্যাক্স দেই, ট্যাক্স দিয়ে যা থাকে বাকিটা ভাগ করে খরচ করার চেষ্টা করা হয়। এটা আমার পেশা। রাজনীতি যদি পেশা হয় তাহলে সবচেয়ে বেশি অসুবিধা যেটা হয়, একজন রাজনীতিবিদ যখন রাজনীতি করেই একমাত্র অর্থনৈতিক স্বাবলম্বী অর্জন করতে চান, তখন ওই ব্যক্তির পক্ষে বিস্তৃতভাবে নিজের হালাল রুটি রোজগারের যদি স্বাধীন কোনো সোর্স না থাকে, রাজনীতি হয় একমাত্র সোর্স, তখন আস্তে 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 রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই দেখতে 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 আস্তে আস্তে দুর্নীতিতে নিজেদেরকে জড়িয়ে ফেলেন। একটা কথা ধরেন, সকাল 8টা থেকে আপনি শুরু করেছেন, রাত 12টা পর্যন্ত এই কাজ করেন, দুপুরে আপনাকে খেতে হয়, সকালে নাস্তা খেতে হয়, 2টা সন্তান থাকলে তাদের লেখাপড়ার খরচ জোগাড় করতে হয়, ওয়াইফ থাকলে, বৃদ্ধ মা থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হয়, গাড়ির ব্যবস্থা করতে হয়, বাড়ির ব্যবস্থা করতে হয়। যদি কোনো স্বাধীন পেশা থেকে আয় না থাকে, রাজনীতি যদি একমাত্র কাজ হয়, তাহলে এই আয় করে সংসার চালানোর আর কি কোনো পন্থা খোলা আছে? নাই তো। তখন রাজনীতিবিদরা কি করে জানেন? সরকারের একটা প্রজেক্টের মধ্যে কয় % নিজের পকেটে ঢোকানো যায় এটা বুদ্ধি করে বাইর করে। কারণ কি? দিন শেষে তার সন্তানদেরকে লেখাপড়ার খরচ দিতে হবে না? দিন শেষে এত বড় বাড়িটা যে মেনটেন করতেছে, তার ইলেকট্রিসিটি বিল, এই বাড়িটা বানাইতে গেলে 3 তলা বিল্ডিং, এটার জন্য কি পয়সা দরকার আছে না? আপনারা যারা ব্যবসা করেন তা দেখছেন না, একটা পরিবারের পিছনে কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়? মায়ের চিকিৎসা করতে হবে, ক্যান্সার হয়েছে, দরকার হবে 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা কি জোগাড় করতে হবে না? কোথা থেকে আসবে 10 লক্ষ টাকা? এই জন্য আমরা চেষ্টা করব, একটা কাজ করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে কবুল করেন, আপনাদের সমর্থন থাকে, একটা জিনিস করার আমি চেষ্টা করব, সেটা হলো আমাদের জন্মভূমি এই দিরাই সাল্লার মাটি থেকে আমরা সমূলে দুর্নীতি দূর করার জন্য সক্রিয়ভাবে শেষ পর্যন্ত আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। সমাজে যদি দুর্নীতি আমরা ট্যাকেল দিতে পারতাম, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকেছে, পরতে পরতে দুর্নীতি ঢুকেছে, পাইলে পাইলে দুর্নীতি ঢুকেছে, ভাজে ভাজে দুর্নীতি ঢুকেছে। সকলে মিলে আমরা যদি ন্যায়পরায়ণতার সহিত দেশ চালাইতে পারতাম আর দুর্নীতির জায়গাটাকে ট্যাকেল দিতে পারতাম, সরকার যে পরিমাণ বরাদ্দ দেয় আর বাংলাদেশের এনজিও প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ বরাদ্দ দেয়, এটা যদি সঠিকভাবে খরচ করতে পারতাম, পুঙ্খানুপুঙ্খ হিসাব করে সৎ মানুষের মাধ্যমে খরচ করতে পারতাম, এই বাজেট দিয়েই আমাদের ভাটি অঞ্চলে বড় ধরনের পরিবর্তন করা যেত। কিন্তু আমরা যে বাজেটটা আসে, এটা কাট হয়ে যায়, এটা সাইজ হয়ে যায়, এটা অদৃশ্য হয়ে যায়, এটা হাওয়া হয়ে যায়। এই হাওয়া হতে হতে শেষ পর্যন্ত চণ্ডীপুর গ্রামে যখন এসে রাস্তার মধ্যে লাগে, তখন হাওয়া এখানে এসে দমকা হাওয়ায় পরিণত। দেখবেন, আমি এই জায়গায় দেখেছি গেল শাসন আমলে, খুব অবাক হতাম, ব্রিজ বানায় ফেলছে রডের পরিবর্তে বাঁশ দিয়ে। দেখছেন আপনারা এগুলা? ব্রিজ বানায় ফেলছে, উপর দিয়ে আস্তর দিয়ে দিছে, খুলে দেখে ব্রিজ ভেঙে পড়ে গেছে, ভিতরে গিয়ে দেখে রড নাই, ওই বাঁশের কঞ্চিরে রড হিসেবে ব্যবহার করে। আচ্ছা, এগুলোকে মানুষ করে নাই? এই সমস্ত ইঞ্জিনিয়ার কি লেখাপড়া করে নাই? এরা কি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া না করে হয়েছে? তো কোথায়? একজন মানুষের যখন নৈতিকতা বোধ না থাকে, একজন মানুষের যখন সত্য মিথ্যা খোদার ভয় না থাকে, একজন মানুষের যখন মৃত্যুর পরের জীবন সম্পর্কে ভয় ভীতি না থাকে, যখন প্রতিটা পাই প্রতিটা ইঞ্চির জবাব দিতে হবে, দুনিয়াতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে, এই অনুভূতি যদি কারো না থাকে, শুধুমাত্র তারাই রডকে বাঁশে পরিণত করে ব্রিজ বানাইতে পারে, আর না হলে তো এটা পসিবল না। আচ্ছা, আমি একটা সিমেন্টের ভিতরে রড না হয় ঢুকাইলাম, রড না ঢুকাইয়া বাঁশ ঢুকাইলাম, দুনিয়ার কোন লোক না দেখলে দেখে কে? দেখেন আল্লাহ। তো ভয় নাই যে? ভয় নাই তো, আমি তো ঢুকিয়ে দিয়েছি বাঁশ, দেওয়ার কথা ছিল রড।
দিয়া কোনো রকম উপর দিয়ে মাইরে টেরে চলে গেছি, সবাইকে টাটা বিল তুলে চলে গেছি। টাটাটা কি ব্রিজ হয়ে গেছে, যেই ব্রিজ ভাঙছে এইবার দেখে রড বের হয় না, বের হয় শুধুমাত্র বাঁশের কঞ্চি, বাঁশের কঞ্চি আর বাঁশের কঞ্চি। স্বপ্ন ছাড়া সমাজে পরিবর্তন করা খুব কঠিন। আরেকটা কথা বলে যাই, আমি অনেক উন্নয়নের স্বপ্ন দেখিয়েছি আপনাদেরকে। এই দেখাতে গিয়ে আপনাদের মধ্যেও এক ধরনের স্বপ্ন কারো কারো মধ্যে আমি দেখতে পাই। আমার এই কথাগুলো অনেককেই প্রভাবিত করেছে। কিন্তু আমি নিজে মাঝে মাঝে বসে চিন্তা করি যে এত যে স্বপ্ন দেখালাম, এগুলো যদি শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে না পারি তাহলে মানুষ আমাকে কিভাবে বিবেচনা করবে। এইটাও একটা বড় চিন্তার বিষয়। দেখেন, এই ভাটি অঞ্চলকে পরিবর্তন করতে গেলে শত শত কোটি টাকার দরকার। এই ভাটি অঞ্চলের রাস্তাঘাটকে একটার সাথে আরেকটা জোড়া দিতে গেলে এই দল রোড তো জ্যৈষ্ঠ মাসের পরে আর ব্যবহার করতে পারেন না। এই দল রোডকে যদি আপনি আবরা করতে চান, ওরাল সেতুর ব্যবস্থা করতে চান, কুলুঞ্জে যেতে চান, হাতিয়াতে যেতে চান, আপনি জগদলে যেতে চান, আপনি শেষ পর্যন্ত এই ইউনিয়ন পার হয়ে একেবারে চণ্ডীগড় পার হয়ে আপনি একদিকে জগন্নাথপুর যেতে চান কিংবা আরেকদিকে শান্তিগঞ্জ যেতে চান, তাহলে এখানে শুধুমাত্র সামান্য টাকার বরাদ্দের কাজ করলে হবে না। এখানে শত শত কোটি টাকা খরচ করে নতুন আইডিয়া নিয়ে এসে, ইঞ্জিনিয়ার নিয়ে এসে, শিক্ষিত লোক নিয়ে এসে, প্ল্যান করে, পরিবর্তন করে যদি একটি নতুন স্কেচ ম্যাপ তৈরি করা যায়, তবেই আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। এই স্বপ্ন বাস্তবায়ন তো ঘুমাইলে হবে না। এই স্বপ্ন বাস্তবায়ন তো শুধুমাত্র বদনাম বললে হবে না। এই স্বপ্ন বাস্তবায়ন তো একজন আরেকজনকে আমরা দোষারোপ করলে হবে না। এই স্বপ্ন বাস্তবায়ন তো কে কাকে কত কড়া ভাষায় গালি দিতে পারলাম আর তাতে নিজে স্যাটিসফাইড হইলাম, তা দিয়ে কি আর দল রোড ঠিক করা যাবে? আমি আপনি সারাদিন দেই তো গালি, আমি একটা খারাপ ভাষা বলি, আপনি আর একটা অধিকতর খারাপ ভাষা বলেন, দেখেন তো দল রোডে একটা ইট লাগে কিনা? একটা ইটও লাগবে না। কষ্ট করতে হবে। এই জমিন পরিবর্তন করতে গেলে পরিশ্রমের দরকার। এই জমিন পরিবর্তন করতে গেলে শক্তিশালী ভাবে এর পিছনে সময় দিতে হবে। এই জমিন পরিবর্তন করতে গেলে মাথার ঘাম পায়ে পড়বে। এই জমিন পরিবর্তন করতে গেলে রোদে পড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, নির্ঘুম রজনী কাটাতে হবে। এই পরিশ্রম যদি আমরা করতে না পারি তাহলে যে স্বপ্ন আমরা দেখি, রাস্তা হবে, ঘাট হবে, হাসপাতাল হবে, স্কুল হবে, মাদ্রাসা হবে, শ্মশান ঘাট হবে, কবরস্থান হবে, যে স্বপ্ন আমরা দেখি একটার পর একটা বানাবো, একটা অট্টালিকার পর আরেকটা অট্টালিকা বানাবো, এই স্বপ্ন আমাদের সারা জীবনে এই স্বপ্ন থেকে যাবে। কোনো দিনেই তা বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে না। পাশে আর একটা দেশ দেখবেন ভারত, ওই পাশে আর একটা দেশ পাকিস্তান, পার হয়ে গেলে আটলান্টিকের এপারে হলো ইংল্যান্ড, আটলান্টিকের ওপারে হলো আমেরিকা। এটাও একটা নিদর্শন। মাঝখানে প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের পরে এপারে যুক্তরাজ্য, ওপারে যুক্তরাষ্ট্র। এই প্রশান্ত মহাসাগর পার হতে 7 ঘন্টা প্লেনে যেতে হয়, তারপরে প্রশান্ত মহাসাগরের ওই পারে যাওয়া যায়। এই পারে লন্ডন, ওই পারে নিউ ইয়র্ক। এগুলো আল্লাহ তাআলা নিদর্শন। এই নিদর্শন খুবই গভীর। এই নিদর্শন থেকে আমাদের জন্য শিক্ষা নেওয়ার বিষয় আছে। কখনো কখনো আমরা মনে করি আমরা খুব শক্তিধর, কখনো কখনো আমরা মনে করি আমরা খুব ক্ষমতাবান, কখনো কখনো আমরা মনে করি আমরা অনেক সম্পদের মালিক, কখনো কখনো আমরা মনে করি আমরা অনেক ইজ্জতের মালিক। কিন্তু সারা দুনিয়ার আল্লাহ তাআলার সৃষ্টি রহস্যের দিকে তাকিয়ে থাকলে, দেখলে, মহাসমুদ্র দেখলে, সাগর দেখলে, মহাসাগর দেখলে, দেশ এবং মহাদেশগুলো দেখলে মনে হয় পৃথিবীর সৃষ্টির তুলনায় আমাদের অস্তিত্ব সত্যিকার অর্থেই খুবই নগণ্য অস্তিত্ব আমাদের। আর পৃথিবীর এই বিরাট রহস্য একটা একটা করে বিশ্লেষণ করলে নিজের দুর্বলতা ধরা পড়ে। এই দুনিয়ার বিস্তৃত দুনিয়ার তুলনায় নিজের অস্তিত্ব এবং কর্মকাণ্ড আমরা যখন বিশ্লেষণ করি তখন মনে হয় এই সাতবক আসমান, জমিন, এই তারকা, এই গ্যালাক্সি, এই সাগর, এই মহাসাগর সবকিছুর তুলনায় ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে আমাদের অস্তিত্ব সত্যি একেবারে নগণ্য।
হয়তো আমি এখানে গুরুত্বপূর্ণ, আপনি দেখেন দিরাইতে আমরা গুরুত্বপূর্ণ, আমরা আলোচনা করছি। আমরা সুনামগঞ্জে যাই, আমরা কি এত গুরুত্বপূর্ণ? আমরা দিরাইতে যত গুরুত্বপূর্ণ, সুনামগঞ্জের মানুষ কি আমাদেরকে এত গুরুত্ব দেয়? সিলেটে গেলে আরো গুরুত্ব কমে যায়, ঢাকায় গেলে খুঁজে বাইর করতে হয়। যখন দিরাই থেকে সুনামগঞ্জে যাই, বাড়ি কই বলে বাড়ি দিরাই। যখন সিলেটে যাই, বাড়ি কই বলে সুনামগঞ্জ। যখন ঢাকায় যাই তখন জিজ্ঞেস করে বাড়ি কই, বলে সিলেট। যখন সৌদি আরবে যাই, বাড়ি কই, বাড়ি বাংলাদেশ। তো আসলে বাড়ি কোথায়? দিরাই। সুনামগঞ্জে গিয়ে কি বলছি? দিরাই। সিলেটে গিয়ে কি বলছি? সুনামগঞ্জ। এখন দিরাই বলি না কেন? এখন বলি সুনামগঞ্জ। তো ঢাকায় গিয়ে কি বলতেছি? সিলেট। সৌদি আরবে বলতেছি বাড়ি আসলে আমার বাংলাদেশ। এর অর্থ কি? এর অর্থ হলো মানুষ ক্ষণে ক্ষণে নিজের পরিচয় প্রেক্ষাপটের ভিত্তিতে এক এক সময় এক একটা পরিচয় ধারণ করে, এটি প্রেক্ষাপট। কিন্তু আপনি সৌদি আরবে যান, আর ঢাকায় যান, আর সিলেটেই যান, আর সুনামগঞ্জেই যান, এই সবকিছু জমিনের মালিককে। কিন্তু যখন সৌদি আরবে যাই তখন যে বলি বাড়ি বাংলাদেশ, যখন ঢাকায় যাই তখন যে বলি বাড়ি সিলেট, যখন সিলেটে যাই তখন যে বলি বাড়ি সুনামগঞ্জ। এর অর্থ হলো মানুষ হিসেবে আল্লাহ তাআলা সারা দুনিয়াকে যে পরিমাণ বৈচিত্র্য যে তৈরি করেছেন, যে পরিমাণ একটা জায়গা থেকে আরেকটা জায়গার গুরুত্ব দিয়েছেন, একটা প্লেস থেকে আরেকটা প্লেসকে আলাদা করেছেন, সাগর থেকে মহাসাগরকে আলাদা করেছেন, নদী থেকে খালবিলকে আলাদা করেছেন, পৃথিবীর এক মহাদেশ থেকে আরেক মহাদেশকে আলাদা করেছেন। সব জায়গার মানুষ, সব জায়গার ব্যক্তি, সব জায়গার মর্যাদা আল্লাহ তাআলা একই রকম ভাবে প্রতিষ্ঠা করেন নাই। তো আমাদেরকে চণ্ডীপুর গ্রামে জন্ম দিয়েছেন, মানুষ আমাদের গুরুত্ব দেয়, এটা কি আমাদের সৌভাগ্য না? যদি এই গ্রামে জন্ম না হয়ে আরেকটি গ্রামে জন্ম হতো, মানুষ আমাদেরকে এত বেশি গুরুত্ব তো নাও দিতে পারতো, পারতো না? পারত। তো আমি আপনাদেরকে একটা ছোট্ট আহ্বান জানাই চলে যাব, লম্বা বক্তৃতা দেয়া আমার কাজ না। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখুন, রাজনীতি আমার পেশা না, আমি কোনো পেশাদার রাজনীতিবিদ নই যে সকাল 9টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত রাজনীতি করাই আমার কাজ। কাকে জেলে ঢুকাবো, কাকে বিপদে ফেলবো, কাকে শায়েস্তা করব, এগুলো আমার কাজের মধ্যে পড়ে না। তাহলে আপনারা বলতে পারেন যে তাহলে আপনার কাজটা কি? কি কাজ? অত্যন্ত কঠিন কথা, অত্যন্ত জটিল ব্যাপার। আচ্ছা বলেন, আমাদের মতো এরকম একটা হাওর অঞ্চলে একটা সরকারের পক্ষে কয় টাকা বাজেট দেওয়া সম্ভব? 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকা, 500 কোটি টাকায় নাই দিল। 500 কোটি টাকা দিয়ে তো একটা সেতু, চণ্ডীদর সেতু বানাইতেই আমাকে চিফ ইঞ্জিনিয়ার সাহেব বাজেট দেখাইছেন, চণ্ডীদর সেতু বানাইতেই 620 কোটি টাকার দরকার। ফয়জুল্লাহপুর, সাল্লার ফয়জুল্লাহপুর নদী ভাঙ্গন, কেউ যদি ওখানে গিয়ে থাকেন, মারকুলি থেকে শুরু হয়েছে গ্রাম সাল্লা পর্যন্ত, সাইডে দিয়া ভাঙ্গিয়া 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 পড়তেছে। এদিকে আছে সুরিয়ার পাড়, সুরিয়ার পাড়ে ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে পড়তেছে। চোখের সামনে বাড়ির পাশের রাস্তাটা ধপাস করে পড়ে যাচ্ছে, হা করে তাকাই দেখতেছে মহিলারা, আর চোখের পানি ফেলতেছে। ফয়জুল্লাহপুরে গিয়ে দেখবেন মসজিদ ভেঙে শেষ হয়ে গেছে, মসজিদের এক অংশ রয়ে গেছে, আর এক অংশ ভেঙে গেছে। যে অংশ রয়ে গেছে এই অংশে মানুষ সেজদা দিয়ে নামাজ পড়তেছে। টিউবওয়েলের পাকা অংশ ভেঙে গেছে, খালি ডান দিকে বসে আছে। আমার চোখের সামনে দাঁড়ায় থেকে দেখলাম 4টা ঘর গ্রাম সাল্লায় চোখের সামনে ভেঙে বিলীন হয়ে গেছে। ওই পারে আসে সাউদেশ্রী, ওইটাও সাল্লার আরেক পার্ট। সাউদেশ্রী নদী পার হয়ে সাউদেশ্রীতে যাবেন। আমি প্রথমবার যখন গেলাম, গিয়া দেখলাম নদী খেয়া পার হয়ে যাওয়ার পরে খুব সুন্দর যাওয়া যায়, ওখান থেকে অটোতে চড়া যায়। এইবার গিয়া দেখি অটো যাইতো যে পর্যন্ত জায়গায়, এই পর্যন্ত ভেঙে শেষ হয়ে গেছে, আর অটো ওখান থেকে যাবে না। এই অবস্থা থেকে আমি যখন ইঞ্জিনিয়ারদেরকে খবর নিলাম ঢাকায় গিয়া যে যান এখানে ইমার্জেন্সি ফান্ড দেন,
মুসাপুর বাজার পাশ দিয়ে ভেঙে পড়ে যাচ্ছে, ইমার্জেন্সি ফান্ড দেন, পয়সা দেন, সিমেন্টের বস্তা দেন, প্রাথমিকভাবে ট্যাকেল দেন, মানুষের জীবন বাঁচান, ইমার্জেন্সি কিছু দেন সেখানে। আমাকে বললো স্যার আমরা ইমার্জেন্সি কিছু দেওয়ার ব্যবস্থা করছি। আর আমি বললাম পার্মানেন্ট করতে গেলে কি করতে হবে আমাকে বলেন। তারা হিসাব কিতাব করে বলল এই মারকুলির এই পাট থেকে শুরু করে ফয়জুল্লাহপুর হয়ে গ্রাম সাল্লা পর্যন্ত, প্রতাপপুর, পাহাড়পুর, প্রতাপপুরের নাম শুনেছেন আপনারা, এই প্রতাপপুরের বাজার থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যদি সত্যিকার অর্থে পার্মানেন্টলি এইটাকে সিলগালা করতে হয়, সারা জীবনের জন্য ঠিক করতে হয়, সরকারি হিসাব মতে 450 কোটি টাকার দরকার। চণ্ডীগড় ব্রিজ বানাইতে লাগে 620 কোটি টাকা, নদী ভাঙ্গন ঠেকাইতে লাগে 450 কোটি টাকা, এখানেই হইল 1070 কোটি টাকা। আচ্ছা বলেন তো, এই ভাটি বাংলায় 1070 কোটি টাকা সরকারের পক্ষে খরচ করতে গেলে সরকারকে কি দুইবার ভাবতে হবে না? এই টাকা কোথা থেকে পাবে সরকার? এই জায়গায় মানুষের দরকার। এই যে টাকা সরকারকে খরচ করতে হবে, এখানে বড় কাজ করতে গেলে বাড়তি টাকা খরচ করতে হবে, বাড়তি বরাদ্দ দিতে হবে, বাড়তি আলোচনা করতে হবে, বাড়তি টেবিলে নিতে হবে, বাড়তি প্ল্যান করতে হবে, ইঞ্জিনিয়ারকে নিয়ে বসতে হবে, কন্ট্রাক্টরকে নিয়ে বসতে হবে, একসাথে আলোচনা করতে হবে, করে সরকারকে বুঝাইতে হবে। যদি শক্তিশালী নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এত হাজার হাজার কোটি টাকা কোনোদিনেই এই বাটি বাংলায় সরকারকে, সরকারের পক্ষে বরাদ্দ দেওয়া সম্ভব হবে না। আপনারা গভীরভাবে উপলব্ধি করবেন, মিথ্যা আশ্বাস দিলেই তো আর হবে না, বাস্তবে রূপান্তর করার মতো কার্যকর পদক্ষেপ তো নিতে হবে। আশ্চর্য হয়ে যায়, এই গল্প আমি 2 দিন থেকেই বলতেছি। আমি ওই দিন গিয়েছিলাম রফিনগর ইউনিয়নের সর্বশেষ গ্রাম, এটার নাম আলিপুর। একটা গ্রামের উপর দিয়ে উঠলাম, উঠে 10-15 মিনিট হেঁটে গ্রাম থেকে নামলাম। গ্রামের নিচেই একটা মানুষ 2 চাক্কার একটা ট্রলির উপরে শুয়ে আছে, পাশে তার হিন্দু ভদ্রলোক, তার ওয়াইফ কাঁদতেছে আর অজরে চোখেতে পানি পড়তেছে। দেখে আমাকে জড়াইয়ে ধরতে আসছে। এই মহিলাটা স্মৃতি সিঁদুর পরা, জড়াইয়ে ধরতে আসছে। তার হাজবেন্ড ট্রলির উপরে শুয়ে আছে, বাম পাটা ভাঁজ করে আছে, আমাকে জড়াইয়ে ধরে আর ইমোশনালি কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে আপনার? বলে স্যার আমার স্বামীর পাটা কাটে ফেলার জন্য সরকার বলছে, ডাক্তার বলছে, কিন্তু পাটা কাটার জন্য অপারেশন করতে যে কয় টাকা লাগে এই কয় টাকা আমার নাই। এমনকি আলিপুর গ্রাম থেকে আমি যে সিলেট যাব, সিলেট পর্যন্ত যাওয়ারও আমার কোনো সামর্থ্য নাই। ডাক্তার বলছে 1 লক্ষ টাকা লাগবে, বাম পাটা কেটে ফেলতে হবে, গ্যাংগ্রিন হয়ে পা পচে 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 হাঁটু পর্যন্ত আসছে। ডাক্তার সাহেব বলছে যদি এখানে এখন না কাটো তাহলে এটা কোমরের দিকে অগ্রসর হবে, এখনই কাটতে হবে। কান্না শিশুর মতো অজরে কাঁদতেছে। ওই গ্রাম থেকে নেমে যখন পাশে গেলাম, তখন আমার কাছে মহিলাটা বায়না ধরছে, স্যার আমার ঘরটা দেখে যান। তো খুবই আবেগ আপ্লুত হয়ে ঘরটা দেখতে গেলাম। একটা আলিপুর গ্রামের একটা আটির কোনার ভিতরে একটা ঘর। ঘরটা এতই ছোট যে নুইয়া হয়েও ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে। ঢুকলাম কোন রকম, খাটের উপরে বসলাম, মাথায় টিন লেগে থাকে, 2টা সন্তান, মাটা ডেকচিটা এরকম নাড়াচাড়া করতেছে, চাল নাই। আমি জিজ্ঞেস করলাম এরকম করছেন কেন? কয় স্যার ডেকচি নাড়াচাড়া করতেছি বাচ্চারা যেন বুঝে যে আমি কিছুক্ষণ পরে ভাত রান্না করব, আসলে তো চাল নাই। তো মহিলাটাকে বেরোয় না, এরকম করে জড়ায় ধরে রাখছে, বের করতে পারি না। 2 জনে অনেকক্ষণ বসে এরকম হা করে শুধু তাকাই থাকলাম। আর দেখলাম আহা, এটা ভাত রান্না করবে, চাল নাই, ডেকচি নাড়াচাড়া করতেছে, বাচ্চাদেরকে বোঝাচ্ছে যে ভাত হবে, আসলে তো চাল নাই। পাটা কাটে ফেলবে, পাটা লাগানোর জন্য টাকা চায় না, পাটা কাটার জন্য টাকা চাচ্ছে। আমাদের অঞ্চলের স্বাস্থ্য সেবার ব্যবস্থা এতই খারাপ, এখানে একজন গর্ভবতী মায়ের নিশ্চয়তা নাই, এখানে একজন বৃদ্ধ মানুষ স্ট্রোক করে রাতের গভীরে অসুস্থ হয়ে পড়লে কোনো ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস নাই।
একটা শিশু হঠাৎ করে জন্ডিসে আক্রান্ত হয়ে গেলে মৃত্যুর কোলে ঝরে পড়ার জন্য তাকে ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার মতো কিছু নাই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি, আমার কাছে মনে হয় এতই নিম্নমানের চিন্তা আমাদের, এতই নিচে নেমে গেছে আমাদের, আমরা মানুষের মনুষ্যত্ব বাদ রেখে, মানুষের কল্যাণের কথা বাদ রেখে, এই দুঃখী দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর বাদ রেখে, তাদেরকে সামান্য সুযোগ সুবিধা দেওয়ার বাদ রেখে আমরা পরস্পরকে দোষারোপের যে রাজনীতির কালচার চালু করেছি, আমার বিবেচনায় এটি কোনো সুস্থ কথা হতে পারে না। মানুষকে তো ভালো তো বাসতে হবে। We have to love people. মানুষকেও যদি ভালোবাসা না যায় তাহলে আর রাজনীতি করে কি লাভ, কি ফায়দা হবে, কার কাছে কি পাবেন? আমার অনেক লম্বা কথা হয়ে যাচ্ছে, আমি লাস্ট কথা বলছি। আমি যে কথাগুলো বলছি এগুলো সবই আমার ঘুরে আসা বিগত 1.5 বছরে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে আমার নতুন নতুন ঘটনা সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে। এক গ্রামে গিয়ে দেখি ক্লাস 8 পাস কোনো লোক নাই, সবাইকে ডাকেও খুঁজে পাওয়া যায় না। সবাই এসে বললাম 8 পাস একটা লোক নাই? বলে স্যার একটা লোক নাই যে 8 পাস করেছে। হায় রে খোদা! ওই দিন গেলাম এক গ্রামে, নিজগাঁও গ্রামে, আমার ভিডিওটা হয়তো কেউ দেখে থাকবেন। গেলাম এক গ্রামে, গিয়ে দেখি একটা টং এর মধ্যে একটা মক্তবের মতো মসজিদ দাঁড় করে রাখছে, পাশে একটা মাইক বেঁধে রাখছে। এখনো পর্যন্ত ওই গ্রামে কোনো কারেন্ট নেই। ওই গ্রাম থেকে আমাকে আরেকটা গ্রাম দেখাইলো 7-8টা ঘর দূরে, ওখানে কারেন্ট তো নাই। গ্রামে যে যাব মাঝখানে হাঁটু সমান কাদা পাড়া ছাড়া ওই গ্রামে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এই সমস্ত কাজ মাথায় নিয়ে যদি সত্যিকার অর্থে কোনো শক্তিশালী নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করতে না পারি, কোনো চিন্তাশীল মানুষ প্রতিষ্ঠা করতে না পারি, কোনো ন্যায়পরায়ণ মানুষ প্রতিষ্ঠা করতে না পারি, কোনো হৃদয়বান মানুষ যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, আর শুধুমাত্র রাজনৈতিক বকাবকি গালাগালির মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে কোনোদিনেই আমাদের এই ভাটি বাংলার চেহারা কারো দ্বারাই পরিবর্তন করা সম্ভব হবে না। আপনারা ভাববেন আপনারা সম্মানী মানুষ, বুদ্ধিমানকে ইশারাই যথেষ্ট। আপনারা ভাববেন, নতুন করে ভাবেন। শুধুমাত্র গালাগালি বকাবকিতে কারো কিছু লাভ হবে না, কারো কোনো ফায়দা হবে না। ফায়দা করতে গেলে আমাদের সম্মিলিত প্রয়াস ছাড়া, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া নতুন কিছু জিনিস বাস্তবায়ন করা যাবে না। আমি আপনাদেরকে একটা অনুরোধ করি, শেষ করে দিব। আপনারা এই চণ্ডী প্রোগ্রাম আল্লাহ শুরুতেই শুরু করেছিলাম, আল্লাহ সম্মান দিয়েছে। এই সম্মানকে ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, আল্লাহ তাআলা মসনদের মালিক। তিনি যাকে মনে চায় তাকেই মসনদে বসাইতে পারেন, যাকে মনে চায় তাকেই দুনিয়াতেই মসনদ থেকে ছিটকে ফেলে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ তাআলার। মানুষ হিসেবে আমাদের কাজ হলো নিজের বিচার বিশ্লেষণ করে বিবেককে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছা। সঠিক সিদ্ধান্তে আমরা যদি পৌঁছতে না পারি আর পরস্পরকে দোষারোপ করি, তাহলে এই দিরাইশাল্লার মাটির যে পরিবর্তন, এই জন্মভূমির মধ্যে যে পরিবর্তন আমরা চাই, যে নতুনত্ব চাই, যে নতুন রাজনীতি চাই, যে নতুন স্বাস্থ্য ব্যবস্থা চাই, যে নতুন যোগাযোগ ব্যবস্থা চাই, যে নতুন বেকারত্বের সমস্যার সমাধান চাই, যে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ এগুলো যখন নতুন করে গঠন করতে যদি চাই, আমরা যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, তাহলে আমাদের পক্ষে এই ভাটি বাংলার চেহারা পরিবর্তন করা কারো দ্বারাই সম্ভব হবে না। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা বসবেন, আপনারা ভাববেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জ্ঞান দিয়েছেন, নলেজ দিয়েছেন, জেহেন দিয়েছেন, বিবেচনা বোধ দিয়েছেন। এগুলো সবটাই আমানত। জগতে এরকম বহু লোক আছে যাদের মাথায় কাজ করে না, আছেন এরকম লোক? আমরা তাদের নাম দেই পাগল, প্রতিবন্ধী নাম দেই আমরা। আর এই আল্লাহ আমাকে আপনাকে বিবেচনা বোধ দিয়েছেন। এই বিবেচনা বোধ আমি আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম। এই বিবেচনা বোধ নিয়ে আপনারা জাগ্রত হবেন। এই বিবেচনা বোধ নিয়ে আপনারা একে অন্যের পাশে বন্ধুর মতো দাঁড়াবেন। এই বিবেচনা বোধ নিয়ে একজন আরেকজনের হাতে ধরে দাঁড়িয়ে আমাদের মাতৃভূমির পরিবর্তন, আমাদের পুরোহিত, আমাদের কৃষক,
আমাদের হিন্দু, আমাদের মুসলিম সকলকে নির্বিশেষে দাঁড়িয়ে এক জায়গায় আমরা একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি যদি গড়ে তুলতে পারি, তবেই আমরা আমাদের মাতৃভূমির চেহারা 5-10 বছরে আল্লাহর কসম একসাথে হন, একেবারে আল্লাহকে হাজির নাজির যিনি একসাথে হন, একটা জায়গায় দাঁড়ান, পরস্পর ভালোবাসেন, সত্য কথা বলতে শিখেন, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ান। আর এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, 5-10 বছর চেষ্টা করলে এই মাতৃভূমির চেহারার মধ্যে দিন রাতের মতো পরিবর্তন করে ফেলা সম্ভব। এই পরিবর্তনটা করার একটা সুযোগ তৈরি করে, এটাই আমার আহ্বান। আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছেন, সকলে মিলে কাজ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রামবাসী, আপনারা ধৈর্য সহকারে বসুন। সভাপতি সাহেবের বক্তৃতার মাধ্যমে সবার কাজ সমাপ্ত হবে। আর আপনারা ধৈর্য সহকারে শান্তি শৃঙ্খলাভাবে বসুন। আপনাদের জন্য আপনাদের ব্যবস্থা আছে, আপনারা সবাই আপনারা নিয়ে যাবেন। প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেছেন, বড় বড় দায়িত্ব পালন করেছেন, উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, পৌরসভা পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। সকলকেই আমি খুব সম্মানের সাথে স্মরণ করছি। চণ্ডীপুর গ্রামের মানুষের যে ঐতিহ্য, যে ধরনের সামাজিক স্ট্যাটাস, সামাজিক মর্যাদা, এই সামাজিক মর্যাদা আল্লাহ তাআলা হয়তো সব গ্রামের মানুষকে একই রকম মর্যাদা দেন নাই। এটিও একটি বিরাট রহস্যের ব্যাপার। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন যে আমি মানুষকে জাতিতে এবং গোষ্ঠীতে বিভক্ত করেছি। আমি যখন মানুষকে জাতিতে এবং গোষ্ঠীতে বিভক্ত করি, এটাও আমার একটা নিদর্শন। আমি সবাইকে যদি একই জায়গায় পাঠাতাম, সবাইকে যদি একই জায়গায় জন্ম দিতাম, একই দেশে পাঠাতাম, একই অঞ্চলে পাঠাতাম, তাহলে মানুষ আল্লাহ তাআলার রহস্য সম্পর্কে ভালো হয়তো জানতে পারতো না, বুঝতেও পারতো না। দেখেন, আজকে যে মানুষটি লন্ডনে জন্ম নেয়, সে তো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে লন্ডনে জন্ম নেয় নাই, কিন্তু ওখানে জন্ম হয়েছে, জন্মসূত্রে বেশ কিছু সুযোগ সুবিধা ওখানে পাওয়া যায়। আপনারা যারা চণ্ডীপুর গ্রামে জন্ম নিয়েছেন, নিশ্চয়ই আপনারা কেউ আল্লাহ তাআলার কাছে ব্যক্তিগতভাবে দরখাস্ত করে চণ্ডীপুর গ্রামে জন্ম নেন নাই। এটি একটি ভাগ্যের ব্যাপার। এই ভাগ্যের কারণে আপনারা জন্ম নিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা দিয়েছেন, অন্যরা আপনাদেরকে মর্যাদা দেন, সম্মান দেন, ডাকেন, বিচার সালিশ করতে বলেন, চেয়ারে বসতে দেন, আলাপ আলোচনা করতে বলেন, ক্ষেত্র বিশেষে সিদ্ধান্তও মেনে নেন। এটি আমার বিবেচনায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের নিদর্শন, মানুষ চিনার একটা নিদর্শন। এই নিদর্শন যাদেরকে দেখে আমরা চিনি, যাদেরকে দেখে আমরা বুঝি, তার মধ্যে গুরুত্বপূর্ণ আর একটা নিদর্শন হলো বাংলাদেশ। সম্মানিত মুরব্বিয়ান এবং চণ্ডীপুর গ্রামের সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চণ্ডীপুর গ্রাম অনেক ঐতিহ্যবাহী গ্রাম। এখানে অনেক গুণীজনের জন্ম হয়েছে, এখান থেকে অনেক জনপ্রতিনিধির জন্ম হয়েছে, অনেক বীর মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে। দেশ দেশের বাইরে যারা অবদান রাখছেন, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ লোকের জন্ম হয়েছে। আমি লন্ডনে গিয়ে দেখেছি, আমি আমেরিকাতে দেখেছি, যাদের বাড়ি চণ্ডীপুরে, যারা জন্ম নিয়েছেন এই মাটিতে, তারা বিদেশেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জন্য এই মাটিটা অনেক উর্বর। এই মাটিতে গুণীজনের জন্ম হয়েছে। আমি মাঝে মাঝে বাজারে হাটে জিজ্ঞাসা করলে, এই দিকে আসলে প্রত্যেকজনের বাড়ি দেখি চণ্ডীপুর।
তো অনেক ব্যবসা বাণিজ্যের সঙ্গে আপনারাও যুক্ত আছেন, ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে। অনেক আলেম ওলামার জন্ম হয়েছে, সুনাম ধন্য আলেম ওলামা। প্রত্যেককেই আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি। অতীতে যারা ভূমিকা রেখেছেন, আমি সুনির্দিষ্ট নাম বলছি না, কারণ একটা দুটো নাম বাদ পড়ে যেতে পারে, এটা আবার ভালো দেখাবে না। এই জন্য আমি এটা বলছি যে যারা